কিছুক্ষণ আগেই মানুষের যে চাপা গলার স্বর পাওয়া যাচ্ছিল ওয়াশরুমের ভেতর থেকে, তার এখন নেই। চারিপাশ নীরব নিশ্চুপ, সবাই বোধ করে বিয়ের আনন্দ রোশনায় মত্ত হয়েছে। এদিকে সারফারাজের কথাকে উপেক্ষা করে তাকে যেতে দিল না রূপকথা। নিজের সবটুকু শক্তি দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে সারফারাজের বুকে মুখ ডুবিয়ে লম্বা শ্বাস টানল সে। এরপর জড়িয়ে যাওয়া মুগ্ধ গলায় বলল, এই বুকটা আমার এতটাই নিরাপদ স্থান মনে হয়, যেমনটি মায়ের পেটে গুটিয়ে থাকে ছোট নরম তুলতুলে ভ্রূণ। তোমার বুকে মাথা রাখলে মনে হয় পৃথিবী থেমে গিয়েছে। কোনো হতাশা, দুশ্চিন্তা, ভয় আমাকে তাড়া করতে পারে না। মনে হয় এর চাইতে নিরাপদ, শান্তিময় স্থান পৃথিবীর আর কোথাও নেই। তোমার বুকের হৃদ গতি আমার সবকিছু এলোমেলো করে, আমি পাগল হয়ে যাই। আচ্ছা, এই হৃদয়ে কি আর কখনো কারোর আধিপত্য চলতে দেবে তুমি? প্রশ্নটি করে উত্তরের অপেক্ষায় সারফারাজের মুখ পানে চঞ্চল পলকে তাকিয়ে রইল রূপকথা। রূপকথার ঝলমলে চুলগুলো চোখের বড় বড় পাপড়ির নিকট হুটুপুটি খাচ্ছে। সেই চুল আলগোছে কানের পিঠে গুজে সারফারাজ রূপকথার চোখের কোণে চুমু খেলো। এরপর আদুরে গলায় বলল, এই মন শহরের মালিক তুমি, আর আমি তোমার ভীত। তোমাকে হটিয়ে এখানে আধিপত্য বিস্তার করবে কার সাধিত? রূপকথা আবেশে চোখ বুজে শক্ত করলো হাতের আলিঙ্গন। এরপর চাপা গলায় বলল, পরম শান্তিতে পুরো রাত তোমার প্রশান্ত বুকে ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু হার্টবিটগুলো খুব জ্বালাচ্ছে। সারফারাজ রূপকথার মাথায় হাত বুলাতে বুলাতে মাদকতা মিশ্রিত গলায় বলে উঠল, তুমি চাইলে আর তারা তোমাকে জ্বালাবে না, আমি তাদের রুখে দেব। তরিত নিজের সরু নরম তুলতুলে তর্জনী আঙ্গুল সারফারাজের ঠোঁটে আলতো ছুঁয়ে রূপকথা ফিসফিস করে বলে উঠল, এসব পচা কথা বলে না। তুমি তো দেখছি বিয়ের আগে আমাকে বিধবা করতে চাইছো, বজ্জাত লোক। সারফারাজ বাঁকা হেসে রূপকথার আঙ্গুলি কামড়ে ধরল। অল্প ব্যথায় মিহি আর্তনাদ করল রূপকথা। এতে আরেকটু হাসল সারফারাজ। এরপর কানের কাছে মুখে নেহাসকে স্বরে বলল, আমার বউ হলে এমন এমন আর্তনাদ যুক্ত ব্যথা প্রতি মুহূর্তে সইতে হবে তোমায়। আগেই বলেছি আমি খুবই নিষ্ঠুর। বলেই রূপকথার কাঁধে লাভ বাইট ছোয়ালো সারফারাজ। ব্যথায় চোখ মুখ খিচে সারফারাজের পিঠে খামচে ধরল রূপকথা, কিন্তু বিন্দুমাত্র অনুতপ্ত হলো না সারফারাজ। ব্যথায় রূপকথার চোখ গড়িয়ে জল ঝরল। সেই জল চুমু একে শুষে নিয়ে সারফারাজ ফিসফিস করে বলে উঠল, যন্ত্রণা মিশ্রিত ভালোবাসা সইতে পারবে? রূপকথা চট করে সারফারাজের হাত তুলে ধরে শক্ত এক কামড় বসিয়ে সবগুলো দাঁত বিধিয়ে দিল। কিন্তু চোখ মুখে সামান্যতম পরিবর্তন হলো না সারফারাজের। দীর্ঘ সময় পর নিজেই ছেড়ে দিল রূপকথা। সারফারাজের ফর্সা হাত ধারালো দাঁতের আঘাতে রক্তাক্ত হলো। সেই দৃশ্যে রূপকথা ভড়কে গেল। রক্তাক্ত হাত চোখের সামনে ধরে সারফারাজ ঠোঁট উল্টালো। সি, ইউ বিট মি লাইক এ ওয়াইন ক্যাট মাই প্রিন্সেস, বাট টেলস মি বেবি ইটস ফাকিং বিউটিফুল। আজকে থেকে আমার শরীরের প্রতি ইঞ্চিতে তোমার বাইট চাই রূপকথা। প্লিজ লাভ মি, আই লাভ দ্য ওয়ে ইউ হার্ট মি। সারফারাজ মুখের এহেন অদ্ভুত কথায় রূপকথার ক্ষণকালের জন্য মনে হলো সারফারাজ পাগল হয়ে গেছে। নচেত এমন কামড় কেউ বারবার খেতে চায়? সারফারাজের ধৈর্যের পরীক্ষা নিতে আরেক হাতে ঠিক একইভাবে কামড় বসালো রূপকথা। এবারও কোনো প্রতিক্রিয়া দেখালো না সারফারাজ, বরং অবিশ্বাস্য চোখে রূপকথার পানে তাকিয়ে নেশা ধরালো গলায় বলে উঠল, ইউ মেক পেইনফুল লাইক প্লেজার। তোমার কামড়ের আঘাতে আমার ভেতরের ক্ষুব্ধ জানোয়ারটা পর্যন্ত কিলকিলিয়ে এসে উঠেছে। একদিন এই কামড়ে মেরে যাব আমি, তুমি দেখে নিও, কিন্তু হাসতে হাসতে মরবো কসম। এরপর সারফারাজ খানিকটা ঝুঁকে রূপকথার সামনে মুখ এনে বলল, কারণ তোমাকে ঘায়েল করে পারাটা মানে দুনিয়াটাকে জয় করে নেওয়া। ভেবেছিলাম আর 5টা সাধারণ প্রেমিকার মতো বোকা শোকা গাদি হবে, বাট ফাকিং হেল রূপকথা, তুই তো আগুন রে জান। সারফারাজের লাগামহীন কথায় লজ্জায় রূপকথার মরে যেতে ইচ্ছা করছে এই মুহূর্তে। মানুষটা তাকে কেমন বেকাবু করে ছাড়ছে। ভেতরে যেই উন্মাদনা বইছে, অসভ্য পুরুষ কি তা জানে? হয়তো জানে দেখে আরো আগুনে ঘি ঢালছে। রূপকথা খানিক আড়ষ্ট হয়ে মিয়ে আসা গলায় সারফারাজের চোখে চোখ রেখে জবাব দিল, শোধ তুলবো, দেখে নিও, কাঁদিয়ে ছাড়বো তোমাকে। সারফারাজ দুষ্টু হেসে বলে উঠল, কেঁদে কেঁদে তোমার নাম উচ্চারণ করবো আমি, ডিয়ার ফেভিটল। তাও কখন জানো? মধ্যরাতে। দূর থেকে কেউ একজন সারফারাজ আর রূপকথাকে আলিঙ্গন অবস্থায় দেখে জ্বলে উঠল। তার চোখ জোড়া শিকারী খুঁজে পাবার পর চিতাবাঘের দৃষ্টি যেমন জল করে তেমন হিংস্র হয়ে উঠল। ঘাড়ের রগ ফুলে কেমন নীল হয়ে উঠল। সেই সাথে কুঞ্চিত হলো ভ্রুজোড়া নিজের হিংস্র রূপ বরাবর
গলা চিরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু নিজেকে দমিয়ে রাখলো সে। অতঃপর লাগামহীন ক্রোধ কোনোভাবেই আয়ত্তে আনতে পারল না। শেষমেশ হাতে থাকা জুসের গ্লাস মুঠো পাকিয়ে ধরে দাঁতে দাঁত পিষে শুয়ে নিল সবটা। কিন্তু দানবীয় হাতের পিষ্টনে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হলো কাচের পাতলা সরু গ্লাস। হিংস্র মানবের হাতের মুঠো থেকে ঝরঝর করে সেই টুকরো খসে পড়লো দামি টাইলসে। কাঁচ ভাঙা ঠুনকো শব্দে সারফারাজকে ছেড়ে সরে দাঁড়ালো রূপকথা। আকস্মিক শব্দের উৎস খুঁজতে আশেপাশে নজর বুলালো সারফারাজ, কিন্তু তেমন কিছুই নজর এড়ালো না। কিন্তু সারফারাজের চতুর মস্তিষ্ক অন্য কিছুর ইঙ্গিত দিল। রূপকথাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলে নিজেও ছুটল অন্য পথে। ভারী ছড়ানো গাউন দু হাতে উঁচু করে ধরে হলরুম ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। আশেপাশে কতিপয় ওয়েটার ছাড়া আর কেউ নেই। সকলেই বোধহয় কনেকে যেখানে বসানো হয়েছে সেখানে জটলা পাকিয়েছে। চারিপাশে উচ্চস্বরে মিউজিক বাজছে আর অল্প বয়সী ছেলেমেয়েদের আনন্দের চিৎকার। এই মুহূর্তে এসব ভালো ঠেকলো না রূপকথা। সে নির্জন একটা জায়গায় খানিক সময় নিয়ে বসতে চাইল। এরপর দৃষ্টি মেলে চারিপাশে খুঁজলো এমন স্থান। মুহূর্তে সুইমিং পুল এরিয়া একটা ফাঁকা বসার স্থান নজরে আটকালো তার। ঠোঁটে অল্প হাসি ফুটিয়ে সেখানে পা বাড়ালো, কিন্তু হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো রূপকথা। সামনে দাঁড়ানো মানুষটির উদ্দেশ্যে সরি বলতে অমায়িক হাসলো সে। এরপর ভরাট গলায় বলে উঠল, নাইস টু মিট ইউ মিস রূপ। ও সরি, রূপকথা চৌধুরী। যুবকের কণ্ঠে জামা ছেড়ে বিস্ফোরিত নজরে উপরে তাকালো রূপকথা। ঠোঁটে রহস্যময় হাসি ঝোলানো রুদ্ররাজকে দেখে শরীরে কেমন ঝাঁকুনি দিয়ে উঠল। সেই সাথে মেরুদণ্ড বেয়ে হিমস্রোত নেমে গেল। পা দুটো অসাড় হলো, কেঁপে উঠল ঠোঁট। ভিতর রূপকথা মাথা নিচু করে চলে যেতে পা বাড়ালো, কিন্তু খপ করে রূপকথার হাত টেনে ধরল রুদ্র। রুদ্রের এহেন ধৃষ্টতায় রূপকথার চোখ কপালে উঠল। সে হাত ছাড়ানোর কঠিন প্রয়াস করে শক্ত গলায় বলে উঠল, এসব কি ধরনের অসভ্যতামি? হাত কেন ধরেছেন? স্টুডেন্টের সাথে এমন নোংরামি আপনাকে মানাচ্ছে না ডক্টর রুদ্র। রুদ্র রূপকথার কথায় তাচ্ছিল্য হাসলো। এরপর হাসকি গলায় বলল, যখন গভীর রাতে আমাকে মেসেঞ্জারে নক করেছিলে তখন এসব নীতিপক্ষ কোথায় ছিল? রুদ্র রূপকথার কথায় তাচ্ছিল্য হাসলো। এরপর হাসকি গলায় বলল। রুদ্রের কথা কানা বজ্র আঘাত হয়ে পড়ল রূপকথার মাথায়। মেসেঞ্জারে অদ্ভুত যুবকের গলার স্বর, ট্রেনে একই কেবিনে রুদ্ররাজের আগমন, ক্লাসে তাকে ইচ্ছে করে টিস করা, সব কেমন দিনের আলোর ন্যায় ফকফকে হলো রূপকথার সামনে। নিজেকে কোনো মতে ধাতস্থ করে রূপকথা জবাব দিল, নিছক মজা ছিল, অত দ্যাটস ইট। আর আমি জেনে বুঝে করিনি। যদি জানতাম ওপাশের ব্যক্তি আপনি, তাহলে এমন মজা করার কথা দুঃস্বপ্নেও ভাবতাম না আমি। রুদ্র রূপকথার কথার কোনো তোয়াক্কা করল না। সে আরো শক্ত হাতে চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল। রুদ্রের হাতের চাপে রূপকথার হাত জ্বলে উঠল। ব্যথায় নাকের ডগা পর্যন্ত লাল হয়ে উঠল রূপকথার। চোখ হলো টলটলে। তার মধ্যে অযাচিত স্পর্শ কাঁটা হয়ে বিঁধল শরীরে। অসহায় চোখে সারফারাজকে খুঁজল রূপকথা। কোথাও সারফারাজ নেই। চোখ বুজে রূপকথা মনে মনে আওড়ালো, প্লিজ সেভ মি ফ্রম দিস ডেভিল সারফারাজ, আদারওয়াইজ হি উইল ডিস্ট্রয় এভরি পেজ অফ মি। বন্ধুদের সাথে আড্ডাবাজির মুহূর্তে হুট করে সুফিয়ান চৌধুরীর মনে পড়ল রূপকথাকে দীর্ঘ সময় ধরে কোথাও দেখা যাচ্ছে না। তাই আড্ডা ফেলে হন্য হয়ে এদিক সেদিক মেয়েকে খুঁজতে লাগলেন তিনি। স্ত্রী রেখাও গায়েব। এক প্রকার রাগে রক্ত ফুটে উঠল তার। দিক বিদিক রূপকথাকে খুঁজতে খুঁজতে হঠাৎ সারফারাজকে দেখে থমকে দাঁড়ালেন তিনি। হাত ঝাড়তে ঝাড়তে লম্বা লম্বা পা ফেলে ধেয়ে আসছে কালো পোশাকধারী সুদর্শন পুরুষ। সারফারাজের শরীর, হাঁটার স্টাইল, চুলের কাটিং, চেহারা মাধুর্য, চোখের গভীরতা সব কেমন মুগ্ধ করলো সুফিয়ান চৌধুরীকে। কিন্তু মানুষটার কাজকর্ম মনে পড়তে সমস্ত ভালো লাগা দৌড়ে পালালো। সারফারাজ যখন সুফিয়ান চৌধুরীর সামনে এসে দাঁড়ালো তখন গলা খাকড়ি দিয়ে সুফিয়ান রাগী ভান ধরে বলে উঠলেন, পিঁপড়ের মতো চিনির গন্ধ শুকে শুকে চলে এসেছিস না? মানে বুড়ো বয়সে আমাকে এক বিন্দু শান্তি দিবে না? আকস্মিক সুফিয়ান চৌধুরীর প্রশ্নে সারফারাজ বিরক্তিসূচক শব্দ করলো। এরপর পকেট থেকে ইনভাইটেশন কার্ড বের করে সুফিয়ান চৌধুরীর সামনে ধরে বলে উঠল, আপনার আগে এসেছে আমি, বিনা দাওতে নয়, বন্ধুর মতো বোনের বিয়েতে। কার্ড দেখে চুপসে গেল সুফিয়ান। হঠাৎই সারফারাজের হাতে রক্ত দেখে সুফিয়ান ভয়ার্ত গলায় শুধালেন, পাগলা কুকুরে কামড়েছে তোকেই? বেশ হয়েছে, খুশি হয়েছি। বলেই হো হো করে একচোট হাসলেন সুফিয়ান চৌধুরী। সারফারাজও তাল মিলিয়ে ব্যঙ্গ করে হাসলো। এরপর বলে উঠল, খুশি হবার মতো কোনো ঘটনা ঘটেনি কমিশনার সাহেব। পাগল কুকুর কামড়ায়নি আমাকে, আপনার মেয়ে কামড়িয়েছে। বলতে পারেন ভালোবাসা সাইড এফেক্ট। মুহূর্তেই হাসি থেমে গেল সুফিয়ান চৌধুরী। সে তাৎক্ষণিক বুক চেপে ধরে চোখ উল্টিয়ে বলে উঠলেন, না জুবিল্লাহ ইন্না ইল্লাহ। সারফারাজের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে আরো রসিয়ে রসিয়ে বলে উঠল, আপনার মেয়ের একটু এগ্রেসিভ এফেক্ট আছে। এই যা, তাতে অবশ্য আমার কোনো সমস্যা বা আপত্তি নেই। আই টেক মাই ইনজুরিস হুইচ সারপ্রাইজ হার, কজ হার টিট চুজ মি। সুফিয়ান কটমট চোখে সারফারাজের পানে তাকিয়ে দাঁত চিবিয়ে বলল, একটু তো সম্মান দে, রূপকথার বাপ আমি।
তোর কাছে পুরো ছবির কাহিনী শুনতে চাইনি আমি। বলেই পকেট থেকে রুমাল বের করে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছলেন সুফিয়ান। এরপর আঙ্গুল তুলে সরফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন, ওখানে ঘা হয়ে তোর 2 হাত খসে পড়ুক, নাদান ছেলে মানুষ কোথাকার। হাত খসলে আমরা মেরে কপালে পড়বে। বলেই চোখ টিপে শব্দ করে হেসে ফেলল সরফরাজ। সুফিয়ান চৌধুরী নিজের কানের গুণা আর করতে চাইতেন না এই ঠোঁটকাটা ছেলের সামনে দাঁড়িয়ে। তিনি তরতর করে হেঁটে রূপকথাকে খুঁজতে লাগলেন। যাবার আগে পিছনে ফিরে শুধালেন, তা আমার মেয়ে কোথায় এখন? আমি কি জানি? না জানলে কামড় খেলি কি করে হতচ্ছাড়া। সরফরাজ দুষ্টুমি করতে করতে সুফিয়ান চৌধুরীর সাথে সাথে হাঁটতে লাগলো আর সুর তুলে ডাকতে লাগলো, রূপকথা, সোনামণি। আমি কিন্তু এখন চিৎকার করব, রুদ্ররাজ, এতে কিন্তু আপনারই মান যাবে। আর আমার বাবার সম্পর্কে নিশ্চয়ই জানেন। এমনি এমনি ছাড়বে না আপনাকে। রুদ্র বাঁকা হেসে ভুলে উঠল, ওসব থানা পুলিশের ভয় আমাকে দেখিয়ে লাভ নেই সুইটহার্ট। থানা পুলিশ অল টাইম পকেটে নিয়ে ঘুরি আমি। রূপকথা যে খুব বাজেভাবে ফেসে গেছে এটা সে বুঝলো, তাই নিরুপায় হয়ে নিজেকে বাঁচানোর প্রয়াস চালিয়ে যেতে লাগলো। এদিকে হাঁটতে হাঁটতে সরফরাজ আর সুফিয়ান চৌধুরী সুইমিং পুলের নিকট এসে দাঁড়ালেন। জায়গাটা নিরিবিলি, আলো নেই বললেই চলে। হঠাৎ সুফিয়ান রূপকথার চাপা গলার আওয়াজ শুনতে পেলেন। আর একটু এগিয়ে গিয়ে সরফরাজকে শুধালেন, এখানে কার সাথে কথা বলছে আমার মেয়ে? মুহূর্তে ধস্তাধস্তির আভাস ফুটে উঠল। সরফরাজের চোয়াল কেঁপে উঠল রূপকথার অস্পষ্ট কথার আওয়াজে। সেই সাথে চোখে ফুটে উঠল নীলচে ক্রোধ। সুফিয়ান ঘটনা অনুমান করলেন, নিশ্চিত বরযাত্রীর সাথে আসা কোনো লাফাঙ্গা ছেলে সুযোগ বুঝে তার মেয়ের সাথে বাজে আচরণ করার চেষ্টা করছে। হনহন করে সামনে এগুতে এগুতে সুফিয়ান চৌধুরী সরফরাজের উদ্দেশ্যে বলে উঠলেন, সারফরাজ, নটির পোলাকে পুঁতে ফেল। কিছুক্ষণ আগেই বরযাত্রীরা এসেছে। বরকে নিয়ে শুরু হয়েছে হই হুল্লোড়, আনন্দ, মাতামাতি। চারিপাশের বিষয় নিয়ে কারো যেন কোনো ভ্রুক্ষেপ নেই। 4 হাত এক করে দেবার জন্য সকলের মধ্যে তীব্র উৎকণ্ঠা। অভিরূপ বরের সাথে সরফরাজকে পরিচিত করাতে চাইল, কিন্তু ত্রিসীমানার মধ্যে সরফরাজের কোনো দর্শন মিলল না। ঝটপট পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সরফরাজের নাম্বার। বার কয়েক রিং বাজলো, কিন্তু ফোন তুলল না সরফরাজ। এবার অভির বাঁকাভ্রু সরু হলো। সরফরাজ কখনোই তার ফোন এত দেরিতে রিসিভ করবে না। তার মধ্যে রুদ্রকে দেখেছে সে এখানে। ছেলেপক্ষের গেস্ট হয়ে এসেছে রুদ্ররাজ, ছেলের বন্ধু। রুদ্ররাজের পরিচিত মানুষ এর সাথে আপন মামাতো বোনের বিয়ে, এটা অভিরূপ মানতে পারছে না। যদিও ছেলে সম্পর্কে তেমন খারাপ রিপোর্ট পাওয়া যায়নি, কিন্তু রুদ্ররাজের ক্লোজড কেউ নিশ্চয়ই দুধে ধোয়া তুলসী পাতা না। বাজেট টেনশন রেখে পুনরায় সরফরাজের নাম্বার ডায়াল করলো অভি। এবারও রিং হয়ে কেটে গেল। অভিরূপ নিশ্চিত হলো ঘটনা তো অবশ্যই কিছু হয়েছে। অভিরূপের মুখের আকস্মিক পরিবর্তন দেখে ইয়াং ভরাট গম্ভীর গলায় শুধালো, Are you okay? What happened? জবাব না দিয়ে অভিরূপ দ্রুত পা চালিয়ে বিয়ের আসর ছেড়ে বেরিয়ে এলো। এরপর হন্যে হয়ে খুঁজতে লাগলো চারিপাশে। ইয়ং লুইস দুজনেই আঁচ করলো সরফরাজের কিছু হয়েছে। তারাও দীর্ঘ সময় ধরে তাকে দেখেনি। অভিরূপ দৌড়ে গিয়ে বরের সামনে দাঁড়িয়ে ব্যস্ত গলায় শুধালো, এইসাদ, তোমার সাথে কিছুক্ষণ আগেই ডক্টর রুদ্ররাজকে দেখেছিলাম বোধহয়। কোথায় উনি? অভির মুখে রুদ্রের নাম শুনে কিছুটা ভ্যাবাচাকা খেলো এরশাদ। এরপর ইতিউতি তাকিয়ে ইতস্তত করে জবাব দিল, আসলে ভাইয়া, ওকে আমি খুঁজেছি অনেকক্ষণ ধরে, পারছি না, ফোনও তুলছে না। আর দাঁড়ালো না অভিরূপ। ঘটনাটা পুরোটাই পরিষ্কার তার কাছে। নিশ্চিত দুজনে কোনো ঝামেলা পাকিয়েছে। অভিরূপ ইয়ংকে চোখের ইশারা দিতে ইয়ং মাথা ঝাঁকালো। এরপর তিনজন ছুটলো তিন দিকে। রূপকথার হাত চেপে ধরে রুদ্র বলে উঠল, আমার স্পর্শে এত খারাপ লাগছে তোমার? কি আছে এই স্পর্শে? ডু ইউ নো, হাজারো মেয়ে এই স্পর্শের জন্য মুখিয়ে থাকে, কিন্তু রুদ্ররাজ তাদের তাকিয়েও দেখে না। ইউ আর স্পেশাল অ্যান্ড লাকি গার্ল, কজ মাই হার্ট হ্যাজ চুজেন ইউ। রুদ্রের কথা শেষ হবার আগে এক ঘুষি পড়ল মুখ বরাবর। ঘুষির তোরে নিমিশেই রূপকথার হাত ছেড়ে দূরে ছিটকে পড়ল রুদ্র। এরপর তরির 2 হাতে ভর দিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। কেটে যাওয়া ঠোঁটের কোণায় আঙ্গুল বুলিয়ে জিভ দিয়ে গালের ভেতরটা ঠেলে ধরে অদ্ভুত হাসলো সে। এরপর সরফরাজের পানে তাকিয়ে বলে উঠল, ওয়াও, এখানেও মরতে এসেছিস? কেবলই প্রপোজটা করতে নিয়েছি, সহ্য হলো না তোর? আমার সাথে জন্মের শত্রুতা বেঁধে উপরওয়ালা দুনিয়ায় পাঠিয়েছে তোকে, স্কাউন্ডেল। হিংস্র চোখে তেরে এসে রুদ্রের কোটের কলার চেপে ধরে চিৎকার করে সরফরাজ শুধায়। Did you just touch her? রুদ্র বাঁকা হেসে উত্তর করে, ইয়েস, আই ডিড ইট। সো হোয়াট? আমি চাইলে যা খুশি তাই করতে পারি, এবং যা চাই তা নিজের করেই ছাড়ি। রুদ্ররাজের জবাবে সরফরাজ তীর্যক হাসলো। এরপর রুদ্রের হাতের কবজি চেপে ধরে হিসিস করে বলে উঠল, ওর গায়ে তো নোংরা হাত রাখার সাহস কি করে হলো বাস্টার্ড?
তোর রক্ত দিয়েই ওই নোংরা সাফ করবো আমি। তুই ভুল মানুষকে ছুঁয়েছিস। তুই যাকে ছুঁয়েছিস সে আমার, এবং আমার জিনিসকে ছোঁয়ার দুঃসাহস ভয়ঙ্কর। রূপকথার ছায়া পর্যন্ত করতে পারবে না। তুই তো অনেক দূরের কথা রে। বলেই পকেট থেকে ধারালো ফোল্ডিং চাকু বের করে আনলো সারফারাজ। সারফারাজ আঘাত হানার আগেই রুদ্র সারফারাজের বুকে এক পাঞ্চ বসিয়ে দিল। আঘাতে সটকে গাছের সাথে বাড়ি খেল সারফারাজ। এই দৃশ্য দেখে ভীত হয়ে চিৎকার করে সারফারাজের নাম ধরে ডেকে উঠল রূপকথা। সুফিয়ান চৌধুরী রুদ্রকে কড়া গলায় বলে উঠল, দেখে তো ভদ্রঘরের সন্তানই মনে হচ্ছে, তা ভেতরটা এত কদাকার কেন? বয়সে তোমার থেকে অনেক ছোট সে, ছোটদের সাথে এ কেমন আচরণ? সুফিয়ানের কথাটা রুদ্রের কানে ঝংকার তুলল। সে ঠোঁট কাঁপিয়ে সুফিয়ানের সামনে এসে এক ঘুষি উঁচাতে সারফারাজ এর পেছন থেকে এসে ফোল্ডিং নাইফ দিয়ে রুদ্রের গাল কেটে দিল। মুহূর্তেই রঞ্জন তরল গড়ালো ফর্সা গাল বেয়ে। জল জল চোখে সারফারাজের পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল রুদ্ররাজ। এরপর বলে উঠল, নাইস শট। চল একটা গেম খেলি, তুই আর আমি। যে জিতবে রূপকথা তার, যে হারবে তার ডেড বডির সমাধি হবে এই মাটিতে। এগ্রি? সারফারাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল, গেম খেলার আগে রূপকথা অলরেডি আমার হয়ে গেছে। তোর ফালতু গেমের হার জিতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। অ্যান্ড আই এম নট ইন্টারেস্টেড। ভয় পাচ্ছিস আমাকে? মোটেও না, কারণ তোর মতো ওভার কনফিডেন্স নিয়ে আমি খেলি না। আমার খেলার ধাঁচ আলাদা, তাতে আত্মবিশ্বাসী অহংকারের চাইতে চতুরতা থাকে বেশি। আর আমার আজকের এই সফলতা তারই প্রতিদান। যতই চেষ্টা করিস তোর স্থান আমার জুতার তলায় রে। সারফারাজের কথায় রুদ্রের মাথায় আগুন ধরে উঠল। দপদপ করে তবুও নিজেকে সামলে বলে উঠল, চাইলে কমিশনারকে রেফারি রাখতে পারিস, অথবা সহায়ক। সারফারাজ গর্জন করা কণ্ঠে বলে উঠল, জ্যান্ত পুঁতি ফেলবো তোকে আমি, রুদ্ররাজ, আল্লাহর কসম। যদি হারিস তবে আজ এই পৃথিবীতে তোর শেষ দিন। তাহলে দেরি কেন, আয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সুফিয়ান চৌধুরী আটকানোর চেষ্টা করলেন, কিন্তু কেউ তার ধারই ধারল না। ঘটনা বিপজ্জনক বুঝে মেয়েকে এখান থেকে নিয়ে সরে যেতে চাইলেন, কিন্তু রূপকথা নিজ স্থানে অনড়। মুহূর্তেই রুদ্ররাজ আর সারফারাজের মধ্যে তুমুল মারামারি শুরু হলো। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। ব্যাক কিক, পাঞ্চ, এলবো, অ্যাটাক কোনোটাই কেউ বাকি রাখছে না। এসব মারামারির ক্ষেত্রে দুজনাই যে প্রফেশনাল তা তাদের অ্যাটাক স্টাইল দেখে সহজেই অনুমেয়। একদিকে বিয়ের বাজনা বাজছে, অন্যদিকে মিউজিকের তালে তালে মারপিট চলছে। সুফিয়ান চৌধুরী কপাল চাপড়ে মনে মনে বলে উঠলেন, কোন অলক্ষণে এই বিয়ে খেতে রাজি হলাম? এক মেয়ে নিয়ে দুজনের টানাটানি, হায় মাবুদ রক্ষা করো। রুদ্ররাজ সারফারাজ দুজন দুজনকে রক্তাক্ত করেছে। দুজনারই ঠোঁট কপাল গড়িয়ে রক্ত ঝরছে। আনন্দ রেশনায় বিয়ে বাড়ি কেমন হুট করে মল্লযুদ্ধের ময়দানে পতিত হলো। আপাতত বিয়ের শোরগোল, গান বাজনা কানে লাগছে না। এখন শুধু মারপিটের ধূপধাপ শব্দ আর হুঙ্কার মিশ্রিত গর্জন তর্জন। অভিরূপ, লুইস আর ইয়াং সারফারাজকে খুঁজতে খুঁজতে সুইমিং পুল এরিয়াতে এলো। হঠাৎই শুনতে পেল সারফারাজের ঠান্ডা গলা, দ্য বোর্ড ইজ এম্পটি অ্যান্ড দ্য কিং ইজ ডাউন। চেকমেট ডিয়ার রুদ্ররাজ চৌধুরী। সারফারাজের কণ্ঠ অনুসরণ করে অভিরূপ, লুইস আর ইয়ংকে নিয়ে সেখানে পৌঁছালো। অভিরূপ দেখতে পায় মাটিতে হাঁটু মুড়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে রুদ্র, আর সারফারাজ টলতে টলতে দাঁড়িয়ে রয়েছে। মুহূর্তে ইয়ং আর লুইস নিজেদের কোমরে রাখা গান বের করে রুদ্রের কপাল বরাবর তাক করে। রূপকথা দৌড়ে এসে সারফারাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে বলে উঠে, চলে যাবো এখান থেকে, ভালো লাগছে না এখানে, বাড়ি বাড়ি চলো প্লিজ। রূপকথাকে এক হাতে জড়িয়ে সারফারাজ ভাঙা ভাঙা হাঁপানো গলায় রুদ্রের উদ্দেশ্যে পুনরায় বলে উঠে, তুই নিজেই বলেছিলি যে হারবে তার সমাধি হবে এই মাটিতে। নাও ইউ হ্যাভ টু ডাই। সারফারাজের মুখে এমন শীতল মৃত্যুবাণী শুনে অভিরূপ এসে সারফারাজের হাত চেপে ধরে বলে ওঠে, পাগল হয়ে গেছিস? এটা বিয়ে বাড়ি, এমন কিছুই করা যাবে না এখানে, বাড়ি ফিরে চল। অভিরূপের হাত ঝাটকা দিয়ে সরিয়ে রূপকথার লাল হয়ে ওঠা হাত অভির সামনে তুলে গর্জে সারফারাজ সুধা, তুই জানিস ও কি করেছে? ও রূপকথার হাত ধরেছে। ও আমার কোথায় হাত দিয়েছে তুই বুঝতে পারছিস? অ্যান্ড ও নিজেই এই গেম থ্রো করেছে, নিজেই বলেছে যে জিতবে তাকে মরতে হবে। অভিরূপ ঘৃণা মিশ্রিত চাহনি নিক্ষেপ করলো রুদ্রের পানে। এরপর স্বাভাবিক গলায় শুধালো, তুমি একটু বেশি বেশিই করছো রুদ্র। তোমার সাথে আমাদের পার্সোনালি কোনো শত্রুতা নেই। অযথা তুমি সারফরাজকে প্রতি মুহূর্তে হেনস্থা করে নিজের বিপদ ডেকে আনছো। সারফরাজের একটা চুলও বাঁকাতে পারোনি এখনো। অহেতুক নিজের ক্ষতি এভাবে কেন করছো?
সারফারাজের আঘাতে কথা বলার অবস্থাতে নেই রুদ্র। সুফিয়ান এসে শুধালো অভিরূপকে। একে আগে থেকেই চেনো? অভিরূপ অবজ্ঞা জড়িত গলায় উত্তর করল। সুফান গঙের নাতি। আর বলতে হলো না সুফিয়ানকে। সুফিয়ান নিজেও রুদ্রের পানে তাচ্ছিল্য দৃষ্টি ফেলে বলে উঠল, দাদার মতো না হয়ে ভালোভাবে বাঁচো। তোমার দাদার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা নিশ্চয়ই অজানা নয় তোমার। যদি চাও সেভাবে তোমারও মৃত্যু হোক, তবে তুমি তোমার পথে অটল থাকো। বলেই রূপকথা সারফারাজকে এখান থেকে চলে যাবার অনুরোধ করলেন তিনি। অভিরূপ নিজেও জোর করে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে গেল সারফারাজকে। যাবার আগে রুদ্ররাজের প্রতি ঘৃণাভরা দৃষ্টি ফেলে দাঁতে দাঁত পিষে সারফারাজ বলে উঠল, দুধচন্দ্র, আরও গোলাপ জলের ব্যবস্থা কর। অভি, ওর ছোঁয়ায় রূপকথা অপবিত্র হয়েছে। রূপকথার শরীর থেকেও ছোঁয়া আমি চিরতরে মুছে দিতে চাই, না হলে আমি মরেও শান্তি পাবো না। অভিরূপ সারফারাজের চোখ দুটোতে খেয়াল করলো, কেমন রক্ত জমে গেছে সেগুলোতে। সারফারাজের চেহারায় অবয়ব বলে দিচ্ছে ক্রোধের মাত্রা কতটুকু। অভিরূপ বাড়তি কথা না বলে মাথা ঝাঁকালো। এরপর সারফারাজকে টেনে হাঁটা ধরলো। পিছে পিছে এলো ইয়ং আর লুইস। পড়ে রইল শুধু রুদ্ররাজ একা। সকলেই চলে যেতে মাটিতে ভর দিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো রুদ্ররাজ। এরপর হাতের উল্টো পিঠে মুখের রক্ত মুছতে মুছতে বলে উঠল, রূপকথা আমার হবে, এটাই চিরন্তন সত্য। তুই নিজেও জানিস না আমার কাছে তোর কি গচ্ছিত আছে। তুই নিজেই রূপকথাকে আমার হাতে তুলে দিবি, কারণ তুই বাধ্য। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হাসতে লাগলো রুদ্র। সেই হাসি ভয়ঙ্কর শব্দ তুলে মিলিয়ে গেল খোলা আকাশে। নিজের হাসি থামিয়ে অ্যাসিস্ট্যান্ট কেভিনকে কল করলো রুদ্র। ফোন তুলতেই স্বাভাবিক গলায় বলে উঠল, পার্কিং এরিয়া থেকে গাড়ি বের করো, বাড়ি যাব। অসুস্থতার কারণে বেশ কয়েকদিন সোহানা হসপিটালে আসতে পারেনি। এই কয়েকদিন মায়ের দায়িত্ব অন্য এক ডক্টরকে দিয়েছিল সে। কিন্তু আজ যখন ডিউটিতে এলো তখন মায়ের করুণ অবস্থা দেখে সোহানার বুক কেঁপে উঠল। মায়ের চোখে মুখের কালশিটে জখম আঙ্গুল তুলে জানান দিচ্ছে কেউ তাকে খুব মেরেছে। হসপিটালে এমন কেউ নেই যে এই ধরনের ভয়ানক কাণ্ড ঘটাতে পারবে, কারণ প্রত্যেকটা পেশেন্টকেই বাচ্চার মতো ট্রিট করা হয় এখানে। নিজের কৌতূহল নিয়ন্ত্রণ হারা হতেই মায়াকে আঘাত কিভাবে পেয়েছে তা জিজ্ঞাসা করেছিল সুহানা, কিন্তু মুখ খোলেনি মায়া। সহকারী নার্স ডাক্তার কেউ কিছুটি জানে না। শেষ পর্যন্ত রাগে আগুন হয়ে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটরের কাছে গেলেও মেলেনি উত্তর। সুহানার বুঝতে বাকি রইল না কেউ ইচ্ছে করেই করেছে এই কাজ, কিন্তু সুহানা নিজেও হাল ছেড়ে দেবার মানুষ নয়। সে সত্যি ঘটনা উদ্ঘাটন করেই ক্ষান্ত হবে। যখন কোথাও কোনো ক্লু পেল না তখন খালি হাতে আবার ফিরে এলো সুহানা। এসে সরাসরি মায়ার সেলে ঢুকলো। মায়া এখনো উল্টো পিঠে জানালা মুখ করে বসে আছে। কিয়ৎক্ষণ অপেক্ষা করে তপ্ত শ্বাস ফেললো সুহানা। এরপর মায়ার মাথায় হাত বুলিয়ে নরম গলায় শুধালো, আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলবে? মায়া কোনো প্রত্যুত্তর করলো না, এমনকি সুহানাকে তাকিয়ে পর্যন্ত দেখলো না। সুহানা জানে কিভাবে মায়ের মুখ থেকে কথা বের করতে হবে, তাই যে সরাসরি শুধালো, সারফারাজের সাথে আমার দেখা হয়েছিল, ও তোমাকে নিতে আসবে। যেই ছেলেটা প্রতিদিন এখানে আসে ও সারফারাজ নয়, তাই না? এবার চট করে উঠে দাঁড়ালো মায়া। এরপর ঠোঁটে আঙ্গুল চেপে বলে উঠল, হুশ, আর বলো না, ও শুনে ফেলবে, কারণ ও একটা মনস্টার। সুহানা আরেকটু এগিয়ে ধীর গলায় শুধালো, সারফারাজের বর্ণনা দাও তো দেখি। আমি যাকে সারফারাজ হিসাবে চিনি সেই কিনা? সুহানা জানে সে মিথ্যে বলছে, কিন্তু ছদ্মবেশী সারফারাজ তার ছেলে নয় এই ব্যাপারে সুহানা নিশ্চিত। এবং যে আসে সে কোনো ভালো উদ্দেশ্যে আসে না এটাও ধরতে পেরেছে সোহানা। কি চক্রান্ত হচ্ছে ভেতরে ভেতরে সুহানাকে তা জানতেই হবে। আর কোনো পেশেন্ট নিয়ে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না। তবে মায়াকে নিয়ে কেন এত ঝামেলা? তাছাড়া ট্রিটমেন্টে অনেক পেশেন্ট নর্মাল হয়ে উঠছে দিনকে দিন, কিন্তু মায়া যেন আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আদতে সোহানাকে মায়া সোহানার কথায় ফিসফিস করে বলে উঠল, সারফরাজ দেখতে একদম রাজপুত্রের মতো, বুঝলে? সাদা গোলাপের মতো গায়ের বর্ণ, আভিজাত্য ভরা তার চেহারা, একদম বাপের মতো হয়েছে। এইটুকুন ছোট্ট চোখ দুটো স্বচ্ছ নীল আকাশ, তাতে শুধু মায়া। কপালের কাছটাই ছোট্ট একটা দাগ, ছোটবেলায় পড়ে গিয়ে ফেটে গিয়েছিল। আরো কিছু মনে করতে চাইলো মায়া, কিন্তু পারলো না। এরপর মাথা চেপে ধরে চারিপাশে কিছু খুঁজলো। সতর্ক দৃষ্টি বুলিয়ে বিছানার ম্যাট্রেসের নিচ থেকে একটা লকেটওয়ালা চেন বের করে এনে মায়ার হাতে দিয়ে বলে উঠল, কর্নেল সাহেবের দেয়া শেষ উপহার এটা, এটা সারফারাজকে দিও, আর বলো মা খুব শীঘ্রই দূরে কোথাও হারিয়ে যাচ্ছি। বলেই ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল মায়া। মায়াকে বুকে জড়িয়ে সোহানা বলে উঠল, কোথায় যাবে তুমি? ওই হিংস্র লোকটা আমায় নিয়ে যেতে চায় ডক্টর।
সারফারাজকে কষ্ট দিতে ও আমাকে অনেক দূরে নিয়ে যাবে, আমি শুনেছি। সোহানা আর বসতে পারলো না। কিছু গোলক ধাঁধা মনে হচ্ছে তার কাছে। হসপিটালের কে সাহায্য করছে ওই ছেলেকে, আর সারফারাজই বা কোথায়? সকাল সকাল রূপকথা এলো সারফারাজের বাড়িতে। সারফারাজের শারীরিক অবস্থা নিজ চোখে দেখতে চায় সে। আর সুফিয়ান চৌধুরী তাকে কোনো বাধা দেয়নি, বরং গাড়ি করে এনে সারফারাজের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। রূপকথা যখন সারফারাজদের বাড়ির গেট পার হলো তখন নজরুলকে দেখা গেল গাছে পানি দিতে। রূপকথাকে দেখে একগাল হেসে নজরুল এগিয়ে এসে শুধালো, আপামনি যে, সারফারাজ তো এখনো উঠেনি, ডাক দেব? না, প্রয়োজন নেই, আমি যাচ্ছি ওর ঘরে ঘুমাক। নজরুল ঘাড় কাত করে নিজের কাজে মন দিল। রূপকথা দ্রুত পা চালিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। এরপর সিঁড়ি ধরে সোজা সারফারাজের কক্ষে। বিছানায় উপর হয়ে বালিশে মুখ গুজে ঘুমাচ্ছে সারফারাজ। উদম শক্ত প্রশস্ত পিঠ কাঁথার ভাঁজ থেকে বেরিয়ে এসেছে। এলোমেলো চুলগুলো আকর্ষণীয় লাগছে। কাঁথার ফাঁক ফোকর দিয়ে লোমশ সফেদ পা চোখে কেমন কাতুকুতু দিল। সারফারাজকে দেখে রূপকথার সমস্ত বিষাদ নিমিষেই কেটে গেল। ঠোঁটের কোণে অল্প হাসি ফুটিয়ে সারফারাজের বিছানার নিকট এসে দাঁড়ালো রূপকথা। এরপর হাত বাড়িয়ে চুলে আদরে স্পর্শ করতে চাইল। ঘুমের ঘোরে নিজের কাছাকাছি কারো উপস্থিতি টের পেল সারফারাজের চতুর মস্তিষ্ক। রূপকথা সারফারাজের চুল স্পর্শ করার আগেই খপ করে রূপকথার কবজি চেপে ধরে টেনে বিছানায় ফেলে আক্রমণাত্মক ভঙ্গিতে রূপকথার উপর উঠে গেল সারফারাজ। সারফারাজের এহেন আক্রমণে চোখ মুখ শুকিয়ে চুপসে গেল রূপকথার। অধিক তন্দ্রায় রূপকথার ভীতু মুখশ্রী ঝাপসা নজরে এলো সারফারাজের। বার কয়েক পলক ঝাপটিয়ে রূপকথা পরিষ্কার মুখশ্রী নজরে আটকাতে শরীরের ভার ছেড়ে দিয়ে রূপকথার উপর শুয়ে গেল সারফারাজ। দৈত্যের মতো ভারী মানুষটার নিচে পড়ে রূপকথার মনে হলো সে আরেকটু হলেই চাদরের সাথে মিশে যেত। হাত দিয়ে সারফারাজকে ঠেলতে রূপকথাকে বুকে জড়িয়ে কাত হয়ে শুয়ে গেল সারফারাজ। এরপর চোখ বুজে ঘুম জড়ানো গলায় বলে উঠল, রাতে এলে ঘুমটা আরো ভালো হতো। নিঃসঙ্গ রাত কাটাতে চাই না আমি, কিন্তু এই কথাটা তুমি আর তোমার খারুস বাপ দুজনের কেউ বুঝতে চাও না। ধ্যাৎ। বলে রূপকথার চুলে মুখ ডুবালো সারফারাজ। সারফারাজকে চাপড় মেরে রূপকথার রাগী চাপা গলায় বলল, কেউ দেখে ফেলবে, ছাড়ো নির্লজ্জ কোথাকার। দেখলে তাতে আমার কি? কি মানে, কি ভাবে তোমাকে তারা? আরে কিছুই ভাববে না, শুধু ভালোই তো বেসেছি, অন্য কিছু করেছি বলো? এ কেমন ভালোবাসা? রূপকথাকে আরেকটু শক্ত করে সারফারাজ আবেশিত গলায় বলে উঠল, আমার ভালোবাসার ধরনই এমন, সবার চাইতে আলাদা। ওসব সাদামাটা প্রেম আমার পোষায় না। বিয়ের পরেরটা পরে হবে, রাফ সইতে পারবে না। তাই আগে ভাগে একটু একটু করে ট্রেনিং দিচ্ছি, যাতে পরে কান্নাকাটি কম হয়। নয়তো পরে দোষ দেবে আমি ভালো মানুষ না। মেয়ে মানুষের অপবাদ দেওয়ার আবার শেষ আছে? রূপকথা সারফারাজের ঠোঁটের শক্ত মুখে চেপে ধরে শাসানো গলায় বলল, তোমাকে বেশি লাই দিয়ে ভুল করছি আমি, দিনকে দিন মাথায় উঠে যাচ্ছে। সারফারাজ দুষ্টু হেসে বলে উঠল, মাথায় উঠেছি এটা তোমার জন্য ভালো, ভাগ্যিস তোমার উপরে উঠাচ্ছি না। তোমার সাথে থেকে থেকে পেকে যাচ্ছি আমি, দূরত্ব বাড়াতে হবে। কাল থেকে সারা রাত ফোনে কথা বলা আর প্রতিদিন দেখা করা সব বন্ধ। রূপকথার এহেন ভয়ানক কথায় চট করে শোয়া থেকে উঠে বসে বড় বড় চোখে সারফারাজ ধমকে উঠল, কমিশনার মাথায় কুবুদ্ধি ঢালতে শুরু করেছে অলরেডি, তাই না? সেগুলোই আসছে এমন পচা পচা কথা তোমার মুখ দিয়ে বের হচ্ছে। আমাকে চেনো তুমি, এক আছাড়ের সমস্ত কুবুদ্ধি বের করে দেবো, বজ্জাত মেয়ে কোথাকার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।